আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি M53 5G এই ফোনটা নিয়ে সবার এত আগ্রহ কেন? সবাই দেখার জন্য বসে আছে যে ফোনটা কেমন হবে, ফোনটার মধ্যে কি থাকবে, দাম কত হতে পারে। আমি আসলে দুটো কারণ ভেবে বার করেছি। আমার মনে হয়েছে মানুষের আগ্রহ এত বেশি তার জন্য এ সিরিজের ফোনগুলো কিছুটা দায়ী। স্যামসাংয়ের এ সিরিজের ফোনগুলো এতটাই প্রিমিয়াম, এতটাই দামি হয়ে গেছে যে লোকে এখন এম সিরিজের ফোনের প্রতিই কনসেন্ট্রেট করছে। দ্বিতীয় কারণ, স্যামসাং গ্যালাক্সি M52 5G ফোনটা এতটাই ভালো ফোন ছিল যে মানুষের মনে তার সাকসেসার কি আসবে এই নিয়ে প্রচণ্ড একটা কৌতূহল বা আগ্রহের সৃষ্টি হয়েছে। তো M53 5G এসে গেছে এবং এটা এসেছে মোটামুটি অফার দিয়ে। এখন বেস ভেরিয়েন্ট 6GB 128GB পাওয়া যাচ্ছে 23,999 রুপিতে। এই ফোনটার ব্যাপারে আপনি যদি বিস্তারিত আরও কিছু জানতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে জেনে নেবেন। কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে এই ফোনটার আনবক্সিং হবে আর এই ফোনের ব্যাপারে এমন কিছু ব্যাপার আলোচনা হবে যেগুলো আপনি অনেক ভিডিও দেখে থাকলেও দেখেননি। চলুন না দেরি করবো না, শুরু করে দিই আমরা। আচ্ছা, এই ফোনটা দেখেই কেমন F62 ফোনটার কথা মনে পড়ছে না? আসলে স্যামসাংয়ের এই ফোনটা দেখতে ওই রকমই লম্বা টাইপের এবং ওপর দিকে ক্যামেরা মডিউলটা যেটা আছে সেটা F62 ফোনটাকেই মনে করিয়ে দেয়। কিন্তু F62 ফোনের থেকে এই ফোনের বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এই ফোনটা পলিকার্বনেটেরই তৈরি, কিন্তু এই প্লাস্টিকটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো দিয়েছে স্যামসাং এবং দেখে প্রিমিয়াম লাগছে। গ্লসি ফিঙ্গারপ্রিন্ট আসছে, কিন্তু সব মিলিয়ে ভালোই লাগছে। বিশেষ করে ফ্রেমটা মোটামুটি ব্যাক কালারের সাথে ম্যাচ করিয়ে দেওয়াতে একটা মেটাল ফিনিশ টাইপের এফেক্ট চলে এসেছে। কিন্তু এর বাইরেও আসল কারণ যেটা, সেটা হচ্ছে এই ফোনটা অসম্ভব পাতলা, 7.4 মিলিমিটার থিকনেস। স্যামসাংয়ের এম সিরিজের ফোনে সাধারণত ব্যাটারি বেশি থাকে, সেখানে ফোন তো মোটা হয়ে যায়, অবভিয়াসলি আপনারা এতদিন দেখে এসেছেন। কিন্তু এই ফোনটা বড় ব্যাটারি দিয়েও, হ্যাঁ 5000 mAh ব্যাটারি আছে, 5000 mAh ব্যাটারি দিয়েও এই ফোনটা কিন্তু বেশ পাতলা রাখতে পেরেছে স্যামসাং। এবং তার থেকেও অবাক লাগছে যেটা, আমার ফোনটা হাতে নিয়ে রীতিমতো হালকা লাগছে। বড় ফোন, এক হাতে ইউজ করার মতো ফোন না, ডাবল হ্যান্ডেড ফোন, কিন্তু বেশ হালকা। স্যামসাং বলছে 176 গ্রামের মতো ওজন, কিন্তু কোম্পানির ওপর আমরা কবে ভরসা করেছি? একেবারে মেপে দেখে নিই চলুন। আর ফোনটা এতটা হালকা হওয়ার পিছনে আসল কারণটা হলো যে এই ফোনের ডিসপ্লেটা রয়েছে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। আপনাদের বলেছিলাম এর আগে বহু ইনফরমেটিভ ভিডিওতে, আমাদের দর্শকরা জানেন যে আইপিএস ডিসপ্লের থেকে অ্যামোলেড ডিসপ্লে অনেক পাতলা হয়, হালকা হয়। তারপর যদি সুপার অ্যামোলেড হয় সেটা আরও হালকা হয়, আরও পাতলা হয়। আর সুপার অ্যামোলেডের থেকেও 30% বেশি হালকা আর পাতলা হয় সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে। তো স্যামসাং এখানে সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে দিয়ে দিয়েছে। আর এত ভালো ভালো শুনলে কোথাও গিয়ে একটু সন্দেহ হয় না, স্যামসাংয়ের এম সিরিজের ফোন নিশ্চয়ই ডিসপ্লেতে কোনো প্রোটেকশন দেয়নি? না, স্যামসাং এখানে অবাক করে দিয়েছে, ডিসপ্লেতে গরিলা গ্লাস 5 প্রোটেকশন দিয়েছে। শুধু তাই নয়, ব্যাক সাইডে যে ক্যামেরার লেন্সগুলো রয়েছে তার উপরে গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে। ওকে, বিল্ডার ডিজাইন তো হয়ে গেল, এবার তাহলে আমাদের যাওয়া উচিত ডিসপ্লের দিকে। কেমন ধরে ধরে সুন্দর করে রিভিউ করছি না? একেবারেই না। আনবক্সিং কখন হবে? আনবক্সিং এর ভিডিওতে আনবক্সিংই হচ্ছে না। আনবক্সিং এর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম প্রিমিয়াম মানে আমি যেটা বলতে চাইছি যে বক্সে কোনো চার্জার নেই। ওহ, স্যামসাংকে অনেক ধন্যবাদ, বক্সে ফোনটা আছে, এছাড়া কিছু কাগজপত্র আছে আর একটা ইউএসবি টাইপ সি চার্জিং কেবল রয়েছে, সিম ইজেক্টর পিনটাও দিয়ে দিয়েছে। কি আশ্চর্য না? কিন্তু এবার স্যামসাং একটা ভালো জিনিস করেছে, তারা বোধহয় এত সমালোচনা শুনেছে, শোনার পর তারা এবার ঠিক করেছে যে বক্সে চার্জার না থাকলেও চার্জার আপনি যখন কিনতে যাচ্ছেন সেই চার্জারটা তারা ডিসকাউন্টে দেবে। তো স্যামসাংয়ের 25 ওয়াটের চার্জিং ব্রিক সাপোর্ট করে এই ফোনটা। তো 25 ওয়াটের চার্জার বাইরে থেকে কিনতে গেলে ওই 1000-1200 এরকম খরচা হয়। তো তার জায়গায় স্যামসাং এবার বান্ডল অফার দিয়েছে, এই ফোনটা আপনি যখন কিনতে যাবেন তার সাথে চার্জার কিনতে গেলে আপনি 298 রুপিতে চার্জারটা পেয়ে যাবেন। অফারটা ভালোই, তো নেই মামা থেকে কানা মামা তো ভালো। ডিসপ্লেটা 6.7 ইঞ্চি, একটা বিশাল বড় ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড প্লাস 120 হার্টজের ডিসপ্লে, যেটা HDR10+ সাপোর্ট করছে। এবং এই ডিসপ্লের বিশেষত্ব এটাই যে ডিসপ্লেটা অসাধারণ। না, এর বাইরে একটা বিশেষত্ব আছে, এই ডিসপ্লেতে যে 120 হার্টজ আছে সেখান থেকে আপনি অটোমেটিক সুইচ করবেন, স্মার্ট সুইচ যে অপশনটা সেটা এখানে নেই। তার বদলে আপনাকে হয় 60 হার্টজে চালাতে হবে অথবা 120 হার্টজেই ফোন চালাতে হবে। ডিসপ্লে ঠিক মাঝখানে একটা ছোট্ট পাঞ্চ হোল আছে আর সাইডে চিন আর বেজেলস খুব একটা নেই। সব মিলিয়ে ডিসপ্লেটা কিন্তু বেশ ভালো। তো স্যামসাংয়ের ডিসপ্লে এটাতে ভালো বলার মধ্যে কোনো কৃতিত্ব নেই, এটা স্বাভাবিকভাবে সাধারণত ভালোই হয়। স্যামসাংয়ের One UI 4.1 এর মধ্যে আছে, সেটাও সাধারণত ভালোই হয়। তবে এম সিরিজের ফোনে আমরা সেখানে কিছু ফিচার মিসিং দেখেছি এর আগে। তো স্যামসাং এখানে কিন্তু সিকিউর ফোল্ডার থেকে আরম্ভ করে স্ক্রিন রেকর্ডিং, কল রেকর্ডার সব কিছু ফিচার দিয়ে দিয়েছে। এছাড়াও স্যামসাং এখানে বাড়তি যোগ করেছে এখানে অ্যাক্সিডেন্টাল টাচ প্রোটেকশন, টাচ সেন্সিটিভিটি বাড়ানোর অপশন ইত্যাদি বেশ কিছু নতুন ফিচার। কিন্তু এখানে স্যামসাং পে যেটা আছে সেটা স্যামসাং পে মিনি।
ইউআই আগের বারের থেকে আমার মনে হলো যেন একটু ফাস্ট হয়েছে, ইমপ্রুভমেন্ট যেন একটু দেখতে পেলাম, তবে খুব নোটিসেবল কিছু নয়, খুব খুঁটিয়ে দেখলে তবেই বোঝা যাবে। তবে এখানে কিন্তু প্রচুর প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন এবার স্যামসাং দিয়ে দিয়েছে। এম সিরিজের ফোন, বাজেট সিরিজের ফোন, বুঝতেই পাচ্ছেন টাকা তুলতে হবে, প্রচুর অ্যাপ্লিকেশন প্রথম থেকে ইনস্টল করা। তবে ভালো ব্যাপার এটাই যে সেগুলোকে আনইনস্টল করে দেওয়া যাচ্ছে। তো স্যামসাং বলছে এই ফোনটার ক্ষেত্রে দুটো মেজর অ্যান্ড্রয়েডের আপডেট দেবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আছে, তার সাথে এবার অ্যান্ড্রয়েড 13 আর অ্যান্ড্রয়েড 14 আপডেটও আমরা পাবো, আর সিকিউরিটি আপডেট 4 বছরের পাবো এই এম সিরিজের ফোনগুলোর ক্ষেত্রে। এছাড়া এই ফোনটাতে নর্মাল ডে টু ডে লাইফে একটা ফোন ইউজ করতে গেলে আমাদের যেসব জিনিসগুলো সবথেকে বেশি কাজে লাগে সেই ব্যাপারগুলোর ক্ষেত্রে কীরকম কী হচ্ছে, যেমন 4G প্লাস বা ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, সেটা কিন্তু এই ফোনে আছে। NFC না, এই ফোনে নেই। ভার্চুয়াল র্যাম এখানে আছে, আপনি চাইলে 8GB ফোনে আরও 8GB ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারবেন। HDR10+-এর সাপোর্ট আছে, ওয়াইড ওয়াইন L1-এর সাপোর্ট আছে, অটো ডেটা সুইচিংয়ের অপশান রয়েছে, অর্থাৎ আপনি 1 নম্বর সিম দিয়ে মনে করুন ডেটা চালাচ্ছেন আর সেখানে হঠাৎ সিগন্যাল চলে গেল, 1 নম্বর সিমটা অফ হয়ে গেল, তখন কিন্তু ডেটাটা আপনার 2 নম্বর সিমে অটোমেটিক চালু হয়ে যাবে, যার ফলে আপনার কোনো রকম অসুবিধা হবে না। ইন্টেলিজেন্ট ভয়েস ফোকাস বলে একটা জিনিস আছে, অর্থাৎ আপনি কারোর সাথে কথা বলছেন, আশেপাশে প্রচুর নয়েজ, সেক্ষেত্রে আপনার নয়েজটাকে এনহ্যান্স করে দেবে আর আশেপাশের নয়েজটাকে চেপে দেবে, যাতে অন্য পক্ষের মানুষ আপনার কথা পরিষ্কার শুনতে পারে। এছাড়া স্যামসাংয়ের নিজস্ব নক সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, এইসব সব কিছুই আছে। এবং সিকিউরিটির কথা যেখানে এসে গেল সেখানে বলি, এখানে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, কিন্তু ডিসপ্লের নিচে নেই। আর এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটা খুব ভালোভাবে কাজ করেছে। স্যামসাংয়ের বহু ফোন তো আমি ইউজ করলাম, এটা ওয়ান অফ দ্য বেস্ট আমি বলবো, খুবই দ্রুত আনলক হয়েছে। কিন্তু এই ফোনের প্রসেসর, সেটার কি খবর? আমরা গতবার কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G পেয়েছিলাম, খুবই ভালো প্রসেসর ছিল আর সেটার জন্য খুব অ্যাপ্রিসিয়েটও করেছিলাম আমরা। এইবার স্যামসাং না খুব কিছু সাকসেসর তার নিয়ে আসেনি, তবে খুব কিছু ডাউনগ্রেডও করেনি। এখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 900 প্রসেসর রয়েছে, যে প্রসেসর দিয়ে আমরা স্যামসাংয়ের ফোন খুব বেশি কিন্তু দেখিনি। আর এই প্রসেসরটা 6 ন্যানোমিটারে তৈরি প্রসেসর, এটা পারফরমেন্সের দিক দিয়েও ভালো এবং পাওয়ার এফিসিয়েন্সির দিক দিয়েও ভালো। আর পারফরমেন্সের কথা যদি বলি, এমনিতে AnTuTu স্কোর হয়তো 778 এর থেকে একটু কম মনে হবে। এছাড়া এটার সিপিইউর পারফরমেন্সও 778G এর থেকে একটু কম, কিন্তু জিপিইউর ক্ষেত্রে এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো প্রসেসর, এবং গেম প্লে করতে গেলে এই প্রসেসরটা কিন্তু ভালো রেজাল্ট আমাদের দিয়েছে। আমরা দেখছি যে পাবজির ক্ষেত্রে আমরা 60 FPS এ গেম প্লে করতে পারছি। হ্যাঁ, টুকটাক ফ্রেম ড্রপ হচ্ছে, একটু আধটু ল্যাগ হচ্ছে, কিন্তু সেগুলো স্বাভাবিক ব্যাপার, এমন কিছু ব্যাপার না। আর একটা প্রসেসর কতটা ভালো পারফর্ম করবে সেটা শুধু প্রসেসরের উপর নির্ভর করে না, সেটা এক অপটিমাইজেশনের উপর নির্ভর করে। দ্বিতীয়ত নির্ভর করে তাতে র্যাম কি আছে আর রম কি আছে। এখানে LPDDR4X র্যাম দেওয়া হয়েছে আর UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে। কিন্তু পারফরমেন্স ভালো দিতে গিয়ে এই ফোনটা গরম হয়ে যাচ্ছে না তো? আমরা CPU থ্রটলিং টেস্ট করে দেখলাম যে এই ফোনের গ্রাফে অনেক রং দেখা যাচ্ছে, কিন্তু ফোনটা প্র্যাকটিক্যালি আমি হাত দিয়ে দেখছি তখন কিন্তু বিন্দুমাত্র গরম হচ্ছে না। তার কারণ স্যামসাং এখানে একটা ভেপার কুলিং চেম্বার দিয়ে দিয়েছে বিশাল বড় সড়ো সাইজের, যেটা ফোনটাকে বেশ ঠান্ডা রাখতে পারছে। কিন্তু স্যামসাং ক্যামেরা ডিপার্টমেন্টে কি করলো? সেখানে কি কিছু আপগ্রেডেশন হলো? গতবার তো 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা ছিল, এবার কিন্তু মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের, আর স্যামসাং এর HM2 সেন্সারই দিয়েছে স্যামসাং। তারপর একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে, আর তারপর ওই 2 মেগাপিক্সেলের ক্যামেরা। কিন্তু 108 মেগাপিক্সেলের ক্যামেরা কতটা ভালো ছবি দেবে সেটা কিন্তু মূলত নির্ভর করে ক্যামেরা অ্যালগোরিদমের উপর। আমার মনে হচ্ছে গতবারের থেকে স্যামসাং এবার ক্যামেরা অ্যালগোরিদম একটু হলেও ইমপ্রুভ করেছে, কোথাও গিয়ে একটু বেটার ফটো আসছে। এই নিয়ে আমরা ডিটেলসে ভবিষ্যতে নিশ্চয়ই ভিডিও বানাবো, কিন্তু আপাতত যা দেখছি যে হ্যাঁ, ছবি কিন্তু ভালো আসছে, এবং ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ছবি সেটাও কিন্তু বেশ ভালো আসছে। ধারাবাহিকতার একটু আধটু অভাব রয়েছে ব্যাক ক্যামেরাতে, ডাইনামিক রেঞ্জের ক্ষেত্রে বিশেষ করে, কিন্তু সব মিলিয়ে পিকচার কোয়ালিটি বেশ ভালো। এবং স্যামসাং এর ফোনে ইদানিং আমরা যেরকম বুস্টেড কালার পাচ্ছি, আই প্লিজিং কালার পাচ্ছি, এখানেও ঠিক সেরকমই আছে। 4K 30 FPS এ রেকর্ড করা যায়, এবং 1080p 60 FPS এ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দুটো ক্যামেরাতেই ভিডিও রেকর্ড করা যায়। স্পিকারের ক্ষেত্রে আমি বলবো যে আগের বারের মতোই আছে, খুব একটা কিছু উন্নতি করেনি, সিঙ্গেল স্পিকারই রয়েছে। তবে হ্যাঁ, ডলবি অ্যাটমসের সাউন্ড রয়েছে। এছাড়া 3.5mm কোনো হেডফোন জ্যাকের পোর্ট কিন্তু এখানে নেই। স্যামসাং গ্যালাক্সি M53 5G ফোনটা আলটিমেটলি কেমন হলো, এই কনক্লুশনে তো পৌঁছতে হবে কোথাও গিয়ে আমাদের। তো বিশেষ করে আমাদের মাথা থেকে যেখানে M52 5G বেরোচ্ছে না, আর সেটা এখন 25,000 রুপিতে পাওয়াও যাচ্ছে, সেখানে M53 নেওয়াটা কি ঠিক হবে? আসলে আমার যেটা মনে হয়, M53 5Gতে আপনি সফটওয়্যারের ক্ষেত্রে অ্যান্ড্রয়েডের একটা মেজর আপডেট এক্সট্রা পাবেন। এছাড়া এটার বিল্ড কোয়ালিটি তুলনামূলক বেটার এবং প্রিমিয়াম লাগছে। ক্যামেরা অ্যালগোরিদমেও কিছুটা হলেও উন্নতি হয়েছে, যেটা আপনাদের অবশ্যই ভবিষ্যতে রিভিউতে দেখাবো।
এছাড়া এই ফোনটা অসম্ভব পাতলা এবং স্টাইলিশ আর হালকা দেখতে লাগছে, ব্যাটারি ব্যাকআপও ভালো দিচ্ছে। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু খুব একটা খারাপ ফোন নয়, এবং পারফরমেন্সের জন্য যারা ফোন খুঁজছেন তারা কিন্তু এই ফোনটাই যদি শুধু দেখেন তাহলে কিন্তু খুব একটা হতাশ হবেন না। বিশেষ করে অফার দিয়ে এই ফোনটা যেখানে 23,999 রুপিতে পাওয়া যাচ্ছে, 26,500 রুপিতে এই ফোনটা নেওয়া উচিত কি উচিত না সেটা কখন আমরা লং টার্ম রিভিউতে আলোচনা করব। আপাতত এই ফোনের ব্যাপারে আর কিছু জানার থাকলে নিচে ডেসক্রিপশনে লিঙ্ক চেক করে নেবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।